একে তো একটু একটু শীত পড়েছে চট্টগ্রামে, তারপর আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর আলসেমিও যেন চেপে ধরেছে একেবারে। তো সকালবেলা আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর এক্সাম আছে, আর ছোট ছেলের অলরেডি শেষ হয়ে গিয়েছে এক্সাম। একেবারেই রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে একটু কিছু অর্ডার করে দাও অনলাইনে। তো ও হচ্ছে 4টা কাচ্চি আর হচ্ছে একটা কালাভুনা অর্ডার করে দিল। তো ওর খাওয়া হয়ে গিয়েছে, আর আমার ছেলে আসার পরে আমরা সবাই খেতে বসেছি, আর একেবারে বেডেই কিন্তু খেতে বসেছিলাম, যার কারণে ঠিকঠাক করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। রাতের বেলায় ওদের বাবা অফিস থেকে এসেছে, আর আমি ওয়াশরুমে ছিলাম, তখন ডাকাডাকি করে আমাকে বের করলো। তো ছোট্টখাট্টো একটা সারপ্রাইজ দিল, সে একটা গোলাপ এনে একেবারে হাঁটু গেড়েই আমাকে প্রপোজ করলো। আর আমার বাচ্চারা যে খুশি, তাদের আনন্দ তো একেবারেই ধরে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি ফাতেমাতুজ জোহরা চট্টগ্রাম থেকে বলছি। আজ আবারও চলে এলাম গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো আমরা এই যে গোলাপটা, এটা দিয়েই প্রথম টিপসটি শুরু করি। এই গোলাপটা অফিসে অলরেডি 4 দিন ছিল একটা গ্লাসের ভিতরে ভিজানো। সে আনি করে তার নাকি মনে থাকে না। এই গোলাপটা আরও 7 থেকে 10 দিন কিভাবে ভালো রাখতে পারি সেই টিপসটি কিন্তু দেখিয়ে দিলাম। জাস্ট একটা গ্লাস ভর্তি পানি দিতে হবে আর সামান্য পরিমাণ চিনি দিতে হবে, তাহলে কিন্তু এই গোলাপটি একেবারে 7 থেকে 10 দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখন যে গোলাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি 4 দিন আগের কেনা একটা গোলাপটা যখন কেনা হয়েছিল আমার মনে হয় একেবারে ফ্রেশ গোলাপই কেনা হয়েছিল, যার কারণে দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ রয়েছে। আর এই পদ্ধতিতে গোলাপ যদি রেখে দেওয়া হয় তাহলে মিনিমাম আরও 7 থেকে 10 দিন একেবারেই টাটকা ফ্রেশ থাকবে ইনশাল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2। এখানে ওদের বাবা কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এই চিংড়ি মাছগুলো কিভাবে আমরা সঠিকভাবে ফ্রিজে সংরক্ষণ করব সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একেবারেই স্বাদ গন্ধ অটুট থাকবে, কোনো রকম মনেই হবে না যে এটা ফ্রোজেন করা একটা মাছগুলো প্রথমে একটা বক্সে সাজিয়ে নিতে হবে খুব ভালো করে। অবশ্যই কিন্তু বক্স নিতে হবে, পলিতে করে রাখা যাবে না। তো মাছগুলো আমি প্রথমে সাজিয়ে তার উপর থেকে পরিমাণ মতো পানি অ্যাড করব। যে পরিমাণ পানি অ্যাড করতে হবে মাছটা যাতে ঢেকে যায় পানিতে, সেই পরিমাণ পানি অ্যাড করে তার উপরে হচ্ছে 1 চা চামচ লবণ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু মাছগুলো একেবারেই ফ্রেশ থাকবে। আর ওদের বাবা যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, আর এই পদ্ধতিটা কিন্তু আমি ওর কাছ থেকেই শিখেছি। ও যেহেতু বিদেশে মাছ হচ্ছে এক্সপোর্ট করে, তাই এই বিষয়টা ওর খুব ভালোভাবেই জানা যে কি প্রসেসে মাছ ফ্রোজেন করলে সেই মাছটা একেবারেই ফ্রেশ থাকে। তো এই মাছের উপরে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পরিমাণে পানি দেব যাতে মাছটা একটু ঢেকে যায়। আর লবণ দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। লবণটা দেওয়ার পরে 2 হাত দিয়ে বক্সটা ধরে একটু ভালোভাবে ঝাঁকিয়ে লবণটা পানির সঙ্গে মিশিয়ে তারপরে মুখটা আটকে দিয়ে ফ্রিজে রেখে দিলেই মাছটা অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3। এখানে আমি একটা সাবান নিয়ে নিয়েছি, আর সাবানের যে পরিমাণ দাম এখন, তো ছোট্ট একটা সাবান, এই সাবানটা 95 টাকা দাম নিয়েছে। আর সাবান রাখলে ওয়াশরুমে যেটা হয় বাচ্চারা কিন্তু নষ্ট করে ফেলে, আর আমার ছোট ছেলেটা সব সময় সাবান শ্যাম্পু এগুলো কিন্তু ওয়াশরুমে ঢুকে নষ্ট করতেই থাকে, এটা তাকে কোনোভাবেই বোঝানো যায় না। তো আমি যেটা করি, এখানে আমি ডাব সাবান ব্যবহার করি। তো ডাব সাবানের মাঝখান থেকে আমি সবসময় অর্ধেক কেটে ব্যবহার করি। দেখা যায় নষ্ট করলে অর্ধেকটাই নষ্ট হবে, পুরোটা নষ্ট হয় না। তো এইভাবে অর্ধেক করে সাবান যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেকটা অংশেই সেফ হয় সাবান। তো অর্ধেকটা আমি রেখে দিলাম, আর অর্ধেকটা আমি ওয়াশরুমে দিয়ে দিব। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4। এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা আর 1 পিস লেবুটা বড় সাইজ ছিল, সেখান থেকে আমি 1 পিসই নিয়ে নিয়েছি কেটে। চলুন তাহলে দেখা যাক কি করছি আজ লেবু এবং বেকিং সোডা দিয়ে। আমরা সবাই জানি বেকিং সোডা দাগ তোলার জন্য, যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য অনেক বেশি কার্যকরী একটা উপাদান। চুলার অবস্থা দেখে বুঝতেই পারছেন কি অবস্থা, আসলে দুধ পড়ে এরকম অবস্থা হয়েছে। আর সাথে সাথে আমি ক্লিন করিনি, আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই এরকম অবস্থাতেই ছিল একদিন।
তো প্রথমে আমি একটু ভিম লিকুইড এবং ডিটারজেন্ট দিয়ে চুলাটা ভালোভাবে মেজে একটু রেখে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট পরে আমি একটু মুছে নিচ্ছি। সাধারণত আমার চুলা এরকমটা থাকে না। আমি রান্নার আগে সব সময় একটু যদি চুলা ময়লা থাকে রান্নার আগেই আমি পরিষ্কার করে নিই। আসলে পরিষ্কার চুলাতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার। এখন চুলাটা আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জানি না কে কে আমার সঙ্গে এই পর্যন্ত আছেন, যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে, তাই প্লিজ কেউ কিপটামি করবেন না, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এখানে আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি, একটু পরিমাণ মতোই নিচ্ছি, 1 চা চামচের থেকে একটু কম। যে জায়গাগুলোতে বেশি দাগ আমি সেখানে সোডাটা অ্যাপ্লাই করছি। আর এই বেকিং সোডাটা কিন্তু আমি কাচের যে অংশটা আছে এখানে কিন্তু অ্যাপ্লাই করব না। সবসময় খেয়াল রাখতে হবে, যদি আমরা বেকিং সোডা দিয়ে চুলা পরিষ্কার করতে চাই তাহলে অবশ্যই স্টিলের যে অংশটা থাকে শুধুমাত্র সেখানে অ্যাপ্লাই করব। আর কাচের জায়গাগুলোতে বিশেষ করে কোনো দাগ হয় না, একটু সতর্কতার সঙ্গে কাজটি করতে হবে। তো লেবুটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সোডাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। একইভাবে অন্য আরেকটা চুলাতেও আমি লেবুর রসটা অ্যাপ্লাই করে দিলাম। তো লেবুর যে খোসাটা ছিল সেই খোসাটা দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি দাগ যে জায়গাটাতে আছে, এতে করে সোডা এবং লেবুর রসটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই কাজটা করার পরে আমি একেবারে 30 মিনিট পরে চুলাটা ক্লিন করার জন্য চলে আসলাম। আর এর ভিতরে আমি আমার কিচেনের অন্যান্য যে কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসবে। আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি জোরে প্রেস করছি না, আস্তে আস্তে করেই কিন্তু ঘষে নিচ্ছি হালকা হাতে। খুব বেশি জোরে প্রেস করার দরকারও নেই, এটা হালকাভাবে ঘষে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় একেবারেই। চুলাটা ক্লিন করতে করতে আমি 2টা আপুর একটু কমেন্টের রিপ্লাই করে নিই। একজন আপু লিখেছেন জার্নি উইথ ওয়ার্কিং মম থেকে একজন আপু লিখেছেন, আপনার চুলাটা কেমন সার্ভিস দিচ্ছে? এক কথায় যদি বলি আপু তাহলে আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আমি এর আগেও আরএফএলের চুলা ব্যবহার করেছি, সেটা স্টিলের 2 বার্নারের একটা চুলা ছিল। সেই চুলাটা আমি 5.5 বছর ব্যবহার করেছি। চুলাটা কিছু হয়নি, এমনিতেই জাস্ট বাদ দিয়ে দিয়েছিলাম। আমার একটু গ্লাসের এবং ব্ল্যাক কালারের চুলার অনেক শখ হয়েছিল, যার জন্য এই চুলাটা নিয়েছিলাম। এটা 3 বছর থেকে কিছু বেশি সময় আমি ব্যবহার করছি। তো আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। আপু আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কমেন্টের উত্তরটি পেয়ে গিয়েছেন। চুলাটা একেবারে আমি ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে। আর একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। এভাবে কিন্তু চুলা ক্লিন করে নিতে পারেন একটু বেকিং সোডা আর লেবু দিয়ে, নিজেই অবাক হয়ে যাবেন কতটা ভালো রেজাল্ট চলে আসবে। আরেকজন আপুর কমেন্টের রিপ্লাই করছি এখন। মারুফা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, ক্যাবিনেটের বোর্ড কোনটা এবং মাপ কত? আপু এটা তো আমার সঠিকভাবে এখন মনে নেই, তবে নেক্সট ডে যে কোনো একটা ভিডিওতে আপু আমি মাপ সহ আপনাকে দেখিয়ে দিব। জানি না আপনি আমার ভিডিও দেখছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই উত্তরটি পেয়ে গিয়েছেন আপু। সন্ধ্যার পরে একটু বাইরে চলে এসেছি আমি, আমার ছোট ছেলে এবং আপনাদের ভাইয়া। ও অফিস থেকে এই জায়গায় জয়েন হলো আমাদের সঙ্গে। আমার বড় ছেলে রাহাত সে বাসায় থেকে গিয়েছে, তার এক্সামের জন্য পড়াশোনা রয়েছে, এজন্য। এখান থেকে কি কি ফার্নিচার নিলাম সেটা আগামী ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 5, আমার মতো যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, আমার প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, তো সেভাবে কোনো যত্ন করতে পারি না। সেই যে প্রেগনেন্সি টাইম থেকে চুল পড়া শুরু হলো আর এখনো পর্যন্ত এই সমস্যাটার ভিতরে আমি আছি। মা হওয়া খুব কঠিন একটা জার্নি, আর এই জার্নিটার মধ্য দিয়ে সকল মেয়েদেরই যেতে হয়। আর তার ভিতরে আমার কিছু মেডিসিন চলে, যার কারণে চুলটাও বেশি পরিমাণে পড়ে যায়। তো আমি একেবারেই চুলের জন্য কোনো যত্ন নিতে পারি না, সেজন্য একেবারে পরিশ্রম ছাড়া আমি যেটা করে থাকি, তেলের ভিতরে সবসময়
এই যে মেথি এবং কালো জিরা দিয়ে রাখি, তাতে করে কালো জিরা এবং মেথির যে গুণাগুণ সেটা তেলের ভিতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যখন তেলটা আমি ব্যবহার করি তখন কিন্তু এই মেথি এবং কালো জিরার যে উপকারটা সেটা চুলের গোড়ায় খুব ভালোভাবেই পৌঁছে যায়। তাই যে সকল আপুদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের চুল পড়ার সমস্যা নেই তারাও অ্যাপ্লাই করবেন এই টিপসটি অবশ্যই। তাতে করে চুল পড়ার সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করবে। 250 ml তেলের ভিতরে 1 চা চামচ মেথি এবং 1 চা চামচ কালো জিরা দিলেই হবে। আর এখানে যেহেতু আমার আগে থেকেই কালো জিরা এবং মেথিটা অ্যাড করা ছিল, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম আমি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর একটা কথা না বলে পারছি না, আমার চট্টগ্রামের প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন। আপু, আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করছি এভাবে আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, টিপস নাম্বার 6। এই টিপসটি আমার মতো যারা ভুলো মনের আছেন সেই সকল আপুদের জন্য, আবার যারা একটু স্মার্টভাবে কাজ করতে চান তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। একটা সংসার পুরোটা পরিচালনার দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর কাঁধেই থাকে। তো একটা জিনিস মনে রাখতে রাখতে কিন্তু আমরা অন্য আর একটা জিনিস ভুলে যাই। তাই কিচেনে যখনই কোনো জিনিস ফুরিয়ে যাবে আমরা যদি সঙ্গে সঙ্গে এটা নোট করে ফেলি তাহলে কিন্তু সেই চান্সটা অনেকাংশেই কমে যায়। আজ থেকে আমরা কিচেনে একটি নোটবুক এবং কলম রাখার চেষ্টা করব সবাই। চলে যাচ্ছি একেবারে লাস্ট টিপসে, টিপস নাম্বার 7। বাজার থেকে মিষ্টি কুমড়া আনার পরে অনেকেই আমরা এভাবে ডিরেক্ট ফ্রিজে রেখে দেই। তো এই প্রসেসটা কিন্তু একেবারেই ভুল। কুমড়াটা ফ্রিজে রাখার আগে যদি এভাবে বাকলটা ছাড়িয়ে নেই একটা চামচের সাহায্যে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই মিষ্টি কুমড়াটা ফ্রিজে রেখে তারপরে খাওয়া যায়। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বাকলটা আমি কতটুকু পরিমাণে ফেলে দিচ্ছি। এই যে কুমড়ার ভিতরে একটা শাইনি স্কিন থাকে, আমি ওই শাইনি স্কিনটাই টোটালি ফেলে দিচ্ছি। আর এই স্কিনটা কিন্তু একটু ডিপ কালারের হয়, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। তো এই পুরোটা স্কিনে আমি ফেলে দিব। আশা করি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন আজ আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তেজপাতা সংসারের সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর ব্লগার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যারা ভিডিও দেখেন তারা ভিডিও সম্পর্কে ভিডিওর যে কোনো একটা অংশ থেকে একটি কমেন্ট করে যাবেন প্লিজ। আজ বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।